আসসালামু আলাইকুম। কথা কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, 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 শোনা যাচ্ছে। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস হবে কন্টেন্ট নিয়ে। কন্টেন্ট অ্যানালাইসিস। তারপরে হচ্ছে একটা চেকলিস্ট বানিয়ে দিব যে একটা টাইটেল কতটুকু হওয়া, মেটা ডেসক্রিপশন কতটুকু হওয়া উচিত। তারপরে হচ্ছে আহ, সবকিছু ওভারঅল ইন্টারনাল এক্সটার্নাল, এইচ ওয়ান, হেডিং ট্যাগ সবকিছু জানানো হবে আজকে। বানাই দেওয়া হবে যে আমাদের অন পেজের জন্য যে যে জিনিসগুলো করা হবে। অন পেজে আজকের ক্লাসে অন পেজের অলমোস্ট 60 থেকে 70% কমপ্লিট হয়ে যাবে। এই জিনিসগুলোই অন পেজের মধ্যে থাকে। ঠিক আছে। তো আজকে আমরা আমাদের ক্লাসটা আজকে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আজকে আমরা জানবো যে কন্টেন্ট, কোন ধরনের কন্টেন্ট গুগল ওয়েবসাইটে র্যাঙ্ক দেয়। ঠিক আছে। কোন ধরনের কন্টেন্ট গুগল র্যাঙ্ক দেয় আর কোন ধরনের কন্টেন্ট গুলা গুগল ওয়েবসাইটে গুগল র্যাঙ্ক দেয় না। আর ফার্স্ট অফ অল, আমরা আমরা কোনো কন্টেন্ট রাইটার না, আমরা হচ্ছে এসইও স্পেশালিস্ট। আমরা গুলা অবজার্ভ করতে পারবো। আমরা কন্টেন্ট গুলাকে অ্যানালাইসিস করতে পারবো যে কন্টেন্টের কি অবস্থায় আছে, কোথায় ইমপ্রুভমেন্ট দরকার। আমরা এই কন্টেন্ট গুলাকে রাইট করতে পারবো না, আমরা চেক করতে পারবো যে এই কন্টেন্ট প্লেগারিজম আছে কিনা, এই কন্টেন্ট ডুপ্লিকেট কন্টেন্ট কিনা, এই জিনিসগুলো চেক করতে পারবো। বাট আমরা কখনো কন্টেন্ট রাইট করতে পারবো না, কারণ আমরা কন্টেন্ট রাইটার না, আমরা এসইও স্পেশালিস্ট। আমরা জাজ করতে পারবো। ঠিক আছে। আর আমরা বলছিলাম যে আমরা গুগলে যে ইনফরমেশন গুলো দেয়, গুগলে যখন আমরা কোনো কিছু লিখে গুগলে সার্চ করি, গুগল কিন্তু আমাদেরকে সার্চ করার পরে যেই ইনফরমেশন গুলা হচ্ছে আহ, ইয়াকে স্ক্রিন কি দেখা যায়? জি ভাই, দেখা হ্যাঁ, যায়। দেখা যায়। আচ্ছা। যেই ইনফরমেশন গুলা, যে কন্টেন্ট গুলা গুগল, আমরা যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ করার পরে আহ, যেই যে ওয়েবসাইট গুলা তাদের ওয়েবসাইটে ইউনিক ইনফরমেশন, ইউনিক কন্টেন্ট গুগলে প্রোভাইড করছে, ওই ওয়েবসাইট গুলো গুগল কিন্তু তার ইউজারকে শো করায়। কারণ গুগলের ইউজার কিন্তু আমরা, যারা গুগলে সার্চ করে কোনো কিছু লিখে, তাদের কাস্টমার হচ্ছে ইউজার। তার মানে গুগল তার বেস্ট প্রোডাক্ট, তার মানে তার বেস্ট ওয়েবসাইট গুলো গুগল শো করে দেখাবে। তো গুগল যেই ওয়েবসাইটে ইউনিক ইনফরমেশন পাবে সেই ওয়েবসাইটে জাস্ট র্যাঙ্ক করবে। এছাড়া কোনো আহ, যেগুলো তুমি ডুপ্লিকেট কন্টেন্ট ইউজ করছো, ওই জিনিসগুলো কিন্তু র্যাঙ্ক করবে না, যেগুলা ইউনিক কন্টেন্ট। ঠিক আছে। আহ, ওই জিনিসগুলো গুগলে র্যাঙ্ক করবে। আবার হচ্ছে আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, ওই লেখাগুলা যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। ঠিক আছে। আমি পাশাপাশি একটা ওয়েবসাইট খুলে রাখছি এটা দেখার জন্য, যে এদিক থেকে আমরা দেখতে পারবো যে ওই ওয়েবসাইটে যে ইনফরমেশন গুলো আছে, ওই ইনফরমেশন গুলা কি ইউজার ফ্রেন্ডলি কিনা। ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি কিনা। আমি এমন অনেক কন্টেন্ট দিয়ে দিছি গুগলের বটকে খুশি করার জন্য, যাতে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করে। বাট এটা মানুষ পড়লে পারে না যে এই জায়গার মধ্যে সে কি লেখছে। আওয়ার checklist is a composed of 40 points and it's designed to be as thorough as it gets. ঠিক আছে, আমি কিন্তু বুঝতে পারতাছি যে এই জায়গার মধ্যে সে কি কি প্রোভাইড করে, কি সার্ভিসও প্রোভাইড করে, এই জিনিসগুলো আমি বুঝতে পারতাছি। ঠিক আছে। তো আমি এই জায়গার মধ্যে লিখে দিচ্ছি যে আমার কি কি জিনিস লাগে, যে আমি যখন ইউজার একটা কন্টেন্ট লিখতে যাই, ওই কন্টেন্টটা আমরা ম্যানুয়ালি পড়বো। ম্যানুয়ালি পড়ার পরে এটা দেখবো যে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট কিনা। আমি লিস্ট করে দিই যে এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট। ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট কিনা এটা আমরা চেক করব। কারণ এটা এটা জাস্ট আমরা ম্যানুয়ালি পড়া ছাড়া কোনো অপশন নাই যে আমি এটা অন্যভাবে বুঝতে পারবো। আমি দেখলে বুঝতে পারবো যে এটা ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট, এটা কোনো দেখার কোনো অপশন, দেখা বোঝার কোনো অপশন নাই। এটা হচ্ছে ম্যানুয়ালি পড়তে হবে, পড়ার পরে বুঝতে হবে যে এটা আসলে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট। ঠিক আছে, এক। তারপরে আমরা ইউজ করতে হবে পারফেক্ট টার্গেটেড কিওয়ার্ড। ঠিক আছে, আমরা এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করব, যে ওয়েব পেজের ইনফরমেশন, যে কন্টেন্ট গুলো আমি র্যাঙ্ক করব, ওই ওয়েবসাইট ওই ওয়েব পেজটার মধ্যে
পারফেক্ট টার্গেট কিওয়ার্ড লাগবে, ঠিক আছে। চুজ লিখে দিই আগে, চুজ or select perfect targeted keywords, ঠিক আছে। আর এটা কি লিখলাম, আচ্ছা। তো আমরা কি করব, একটা ওয়েবসাইট যখন র্যাঙ্ক করতে যাব, ফার্স্ট অফ অল আমরা কিওয়ার্ড রিসার্চ, ওই ওয়েব পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চের জন্য এই জিনিসগুলো আসা পরে আগের মতো যে জিনিসগুলো আমি আগেই বলেছিলাম যে যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাব, আমরা হাই ভলিউম যেগুলোতে আছে ওইগুলো নেওয়ার চেষ্টা করব, কেডি যেগুলোতে কম আছে ওইগুলো নেওয়ার চেষ্টা করব। কেডি আমরা রাখতে যাব যে 0 থেকে, যাতে এটা 0 থেকে 30-এর মধ্যে থাকে। 0 থেকে 15 হলে ভালো, 0 থেকে 30 হলে আহ মোটামুটি ভালো, বাট 0 থেকে 15 হলো বেস্ট, ঠিক আছে, র্যাঙ্ক করার জন্য এটা। তারপরে আমরা হচ্ছে কি এই জিনিসগুলা, ঠিক আছে, এই জিনিসগুলা কানেক্ট করতে পারতেছো, যে জিনিসগুলা যে আগে যে জিনিসগুলো শিখেছিলাম এই জিনিসগুলাই কিন্তু আস্তে আস্তে প্রতিটি স্টেপে লাগবে, ঠিক আছে। আমরা পারফেক্ট টার্গেট কিওয়ার্ড র্যাঙ্ক করব। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো না, এই যে যদি এই ওয়েবসাইটটা আমি পাশাপাশি খুলে রাখছি, এই ওয়েবসাইটে টার্গেট কিওয়ার্ড হচ্ছে এই জিনিসটা। আমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি পাশে একটা এইচএফএস এর ইয়ে খুলে রাখবো, কিওয়ার্ড রিসার্চ টুল খুলে রাখার পরে আমার চেক করবো যে আসলে এটা দিয়ে কোনো মানুষ কোনো কিছু লিখে সার্চ করেনি। তো আমি যদি আমার বায়ার আমার কাছে আসবো, আসার পরে বলবো যে হে রায়হান, তুমি এই ওয়েবসাইটের এই কিওয়ার্ডটা দিয়ে তুমি এই ওয়েব পেজটা র্যাঙ্ক করে দাও, ঠিক আছে। তো আমি এই কিওয়ার্ডটা নিয়ে আমি গুগলে সার্চ করবো যে আসলে এই কিওয়ার্ডটার মধ্যে কিওয়ার্ড লিখে মানুষ গুগলে সার্চ করে কিনা, ঠিক আছে। যদি আসলে জিনিসটা লেখা গুগলে মানুষ কোনোভাবেই কোনো মানুষ কোনো এলাকা থেকে গুগলে সার্চ করে না, তার মানে আমি এই ওয়েবসাইটটা লিখে গুগলে সার্চ র্যাঙ্ক করে দিব, এই কিওয়ার্ডটা লিখে আমি ওয়েবসাইটটা র্যাঙ্ক করে দিব। বাট এই কিওয়ার্ডটা লেখা যখন আমি র্যাঙ্ক করে দিব, এটা দিয়ে এত কোনো ট্রাফিক এই ওয়েবসাইটে ঢুকবে না, কারণ হচ্ছে এটা কোনো সার্চ ভলিউমে নাই। তো আমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি পাশাপাশি খুলে রাখবো যে আমার এই কিওয়ার্ডের আন্ডারে এই কিওয়ার্ড বাদে যদি এই কিওয়ার্ডের সার্চ ভলিউম ভালো থাকে, যেমন এটার মধ্যে আছে স্ট্যান্ডার্ড ক্লিনিং, ইজি আছে, যার মানে 0 থেকে 15-এর মধ্যে আছে, সার্চ ভলিউম আছে 100 জনের উপরে, তার মানে এটা ভালো, ঠিক আছে, এটা নেওয়া যায়, ঠিক আছে। তার মানে আমার পাশাপাশি দেখতে হবে যে ওর যে টার্গেট কিওয়ার্ডটা আছে ওই টার্গেট কিওয়ার্ডটাকে আদৌ নেওয়া পসিবল, মানে এটা দেখি মানুষ কি গুগলে লিখে সার্চ করি, অডিয়েন্স অথবা ট্রাফিক লিখে কি গুগলে সার্চ করে কি করে না। যদি না করে তাহলে আমার কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড আমার যেটা আছে, আমার পারফেক্ট যে টার্গেট কিওয়ার্ড অথবা সিড কিওয়ার্ড, মেন কিওয়ার্ড, নিশ কিওয়ার্ড অনেকে বলে, ওই কিওয়ার্ডটা আমার চেঞ্জ করে অন্য কিওয়ার্ডটা নিতে হবে এটার মধ্যে, বাট অন্য রিলেভেন্ট কিওয়ার্ডের মধ্যে নিতে হবে, ঠিক আছে। আমার পারফেক্ট টার্গেটেড কিওয়ার্ড নিতে হবে। তারপরে আমার লাগবে হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড, ঠিক আছে। রিলেভেন্ট লিখে দিই, অ্যাড সাম অফ রিলেভেন্ট কিওয়ার্ড, ঠিক আছে। আমরা যখন এই যদি আমি এই ওয়েবসাইটের এই লেখাগুলারে এই কন্টেন্ট গুলাকে আমি যদি একটা স্টোরি ভাবি, হ্যাঁ স্টোরি ভাবি, এটা যদি একটা স্টোরি হয়, এই স্টোরির মধ্যে অনেকগুলা এই স্টোরির অনেক কন্টেন্ট রয়েছে, হ্যাঁ। এই কন্টেন্ট গুলোর মধ্যে এক একটা হেডলাইন, যে হেডলাইন, এই হেডলাইন গুলা এক এক ওর কিওয়ার্ড, ঠিক আছে, ওর রিলেভেন্ট কিওয়ার্ড। স্ট্যান্ডার্ড ক্লিনিক এর মধ্যে ওর আরো যে সার্ভিস গুলো করে, যেমন সে কিচেন সে সার্ভিস প্রোভাইড করে, সে বাথরুম পরিষ্কার মানে বাথরুম ক্লিন করে সে, ঠিক আছে। এটি ওর টার্গেট কিওয়ার্ড। সে তার মেইন কিওয়ার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লিনিক, ঠিক আছে। তার স্ট্যান্ডার্ড ক্লিনিক নিয়ে আমি একটু আগে দেখছিলাম, তার স্ট্যান্ডার্ড ক্লিনিক নিয়ে মানুষ গুগলে সার্চ করে কয়জন, এই যে ওই জায়গায় দেখছিলাম 100 জন যদি সার্চ করে এই স্ট্যান্ডার্ড ক্লিনিক নিয়ে। এখন আমি বায়ারকে বলবো যে তুমি কিছু রিলেভেন্ট কিওয়ার্ড চুজ করো, তুমি কিছু রিলেভেন্ট কিওয়ার্ড নাও, যে তুমি যদি এই স্ট্যান্ডার্ড ক্লিনিকের রিলেভেন্ট কিওয়ার্ড যদি তুমি আরো 10টা নাও, মিনিমাম 10টা তুমি টার্গেটেড রিলেভেন্ট কিওয়ার্ড নাও, অথবা এটার এলএসআই কিওয়ার্ড অথবা সাজেস্টেড কিওয়ার্ড নাও, যেই জিনিসগুলো লিখে মানুষ গুগলে সার্চ করে, কিন্তু তোমার টার্গেট কিওয়ার্ড যেহেতু স্ট্যান্ডার্ড ক্লিনিক, ওইটা লিখে মানুষ গুগলে সার্চ করে 100 জন, কিন্তু তোমার যে আলাদা রিলেভেন্ট কিওয়ার্ড তুমি 10টা নিছো, এই 10টা থেকে তুমি যখন আরো ধরে নিয়ে যদি এই 10টা থেকে তুমি আরো 50টা করে তুমি ট্রাফিক পেলা,
ঠিক আছে, প্রতিটা কিওয়ার্ডে তুমি 50টা করে ট্রাফিক পেলে, তার মানে তুমি এদিক থেকে আরো পাইতেছো 500টা ট্রাফিক। ঠিক আছে, তুমি এদিক থেকে আরো 500টা ট্রাফিক পাইতেছো, এদিকে পাইতেছো 100টা, এদিকে পাইতেছো 500টা, টোটাল তুমি 600টা ট্রাফিক পাইতেছো। তুমি এমন না যে তোমার এই জিনিসটা লিখে গুগলে শুধু মেইন কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করে, গুগলে কিন্তু রিলেভেন্ট কিওয়ার্ড গুলো লিখে মানুষই গুগলে সার্চ করে। তার মানে হচ্ছে তুমি কিছু রিলেভেন্ট কিওয়ার্ড নাও, তুমি কিছু এলএসআই কিওয়ার্ড, সাজেস্টেড কিওয়ার্ড, এক একজন এক এক কথা বলে এই জিনিসগুলো নাও। তারপরে হচ্ছে তোমার মেইন কিওয়ার্ড তো থাকবেই, এক কিওয়ার্ড মেইন কিওয়ার্ড তোমার র্যাঙ্ক করবেই, পাশাপাশি তুমি এই যে রিলেভেন্ট কিওয়ার্ড অথবা এলএসআই কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলো নাও, এইগুলা থেকে তুমি যদি আরো 500 ট্রাফিক পাও, আবার মেইন কিওয়ার্ড থেকে তুমি যদি আরো 100 ট্রাফিক পাও, তার মানে হচ্ছে তুমি 600 ট্রাফিক। এমন না যে রিলেভেন্ট কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে না, অবশ্যই তুমি দুনোগুলা সবগুলা কিওয়ার্ড নিবা, রিলেভেন্ট কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, সব কিওয়ার্ড নেওয়ার পরে গুগল তোমার ওয়েবসাইট ওই জিনিসগুলো লিখেও গুগলে সার্চ করবে, দেন গুগল ওয়েবসাইটকে আস্তে আস্তে করে গুগলে র্যাঙ্ক দিবে। কারণ হচ্ছে মানুষ মেইন কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে, আবার রিলেভেন্ট কিওয়ার্ড লিখেও মানুষ গুগলে সার্চ করে। ঠিক আছে, আর আমরা তো কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে তা আগে জানছিলাম, আগে শিখছিলাম। ঠিক আছে, এই জিনিসগুলো তো আর নতুন করে কিছু বলার নাই। হাই ডিমান্ডিং নেওয়া যাবে না, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি হলে নেওয়া যাবে না, সার্চ ভলিউম যেগুলোতে বেশি ওইগুলো নেওয়া হবে, নিতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে আমাদের যে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা টাইটেলটা নিব যখন এই যদি এই লেখাটা যদি একটা স্টোরি হয়। ঠিক আছে, ওনার এই ওয়েব পেজের এই লেখাগুলো যদি ওর একটা স্টোরি হয়, সে কিন্তু এই স্ট্যান্ডার্ড ক্লিনিকের মধ্যে একটা স্টোরি লেখছে মনে করে। মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওর টাইটেল, অনেকে আবার হেডলাইন বলে, ওর টাইটেলটা হচ্ছে মেন। ঠিক আছে, কারণ মানুষ কিন্তু এই টাইটেলটা দেখার পরে মানুষ কিন্তু এটার মধ্যে ক্লিক করে। যেমন সিনেমার মধ্যে কিন্তু এই যে নেমটা, টাইটেলটা, এইটার মধ্যে মানুষ যদি দেখে ঠিকঠাক পছন্দ হয়, দেন মানুষ কিন্তু ক্লিক করে, আর নলে কিন্তু মানুষ ইয়ে করে না। ঠিক আছে, টাইটেলটা হচ্ছে মানুষ সব বেশি ইম্পর্টেন্ট। টাইটেলের মধ্যে আমাদের রাখতে হবে এই জিনিসগুলোকে লিখি, যে টাইটেল চুজ এ পারফেক্ট টাইটেল। ঠিক আছে, চুজ এ পারফেক্ট টাইটেল। ঠিক আছে, টাইটেলের মধ্যে আমার রাখতে হবে টার্গেটেড কিওয়ার্ড। আমি যখন গুগলে একটা জিনিস লিখে সার্চ করব, হোম রেনোভেশন লিখে যখন আমি গুগলে সার্চ করব, হোম রেনোভেশন। ঠিক আছে, আমি যখন গুগলে হোম রেনোভেশন লিখে গুগলে সার্চ করব, আমার টাইটেলে দেখো যে আমার যে টার্গেটেড কিওয়ার্ড, আমার স্পেসিফিক টার্গেটেড কিওয়ার্ডটা কি, হোম রেনোভেশন লিখে আমি গুগলে সার্চ করি নাই, টার্গেট কি হচ্ছে হোম রেনোভেশন। আমার হোম রেনোভেশন লেখাটা কিন্তু এট দ্য ফার্স্ট অফ দ্য টাইটেল। ঠিক আছে, এই যে দেখো আমি যেটা লিখে গুগলে সার্চ করছি একবারে প্রথমে এটা আছে, তার মানে হচ্ছে আমার যে টার্গেট কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা যাতে টাইটেলের মধ্যে থাকে। তবে এই টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডটা আমি ইউজ করছি এটা থাকতেই হবে পুরা টাইটেলের মধ্যে, বাট এটা যদি এট দ্য ফার্স্টে থাকে, প্রথমে থাকে, তাহলে এটা বেশি প্রাধান্য দেয়। কারণ আমার যে টার্গেট কিওয়ার্ডটা ছিল এটা লেখা আমি সার্চ করার পরে আমার সেম জিনিসটা আমি লেখাটা আমি আবার টাইটেলে দেখতে পারতেছি, তার মানে হচ্ছে আমার যে টার্গেটেড নিশ, আমি যেই কারণে আমি গুগলে সার্চ করতে আসছি এই জিনিসটা, এই ইনফরমেশনটা আমি এই ওয়েবসাইটের মধ্যে পাবো। ঠিক আছে, কারণ হচ্ছে এটা টাইটেলের মধ্যে এটা আছে। বাট যদি কোনোভাবে টাইটেলের মধ্যে দেওয়া না যায়, তাহলে কি আমরা ফোর্স করে দিব যে না আমার এই জায়গার মধ্যেই হইতে হবে? তার মানে আমি টাইটেলটা সামনে দিছি, কিওয়ার্ডটা আমি সামনে দিছি, বাট কিওয়ার্ডটা সামনে দেওয়াতে আমার এটার মিনিং চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে আমি এই জায়গার মধ্যে যদি অন্য কিছু ওয়ার্ডটা হইতো, তাহলে কিন্তু এই টাইটেলের মিনিংটা চেঞ্জ হয়ে যেত, সুন্দর লাগতো না। বাট গুগল তো বলেছে টাইটেলটাকে সামনে দেওয়ার জন্য, টাইটেল বলতে কিওয়ার্ডটাকে সামনে দেওয়ার জন্য। ঠিক আছে, গুগল বলছে যে কিওয়ার্ডটাকে সামনে দাও যাতে দেখতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, বাট তুমি এটাকে এমন ভাবে করে দিও না যাতে ইউজারের পড়তে কষ্ট হয়, ইউজার বুঝতে কষ্ট হয়। ঠিক আছে, মিনিংলেস ভাবে দিও না, সুন্দর করে দিবা। তো এটা এমন ভাবে বসাইছে, হোম রেনোভেশন ওয়ার্ক ইন ঢাকা, তার মানে হচ্ছে এটা ঠিকঠাক ভাবে বোঝানো হয়েছে। ঠিক আছে, আমরা টাইটেলের মধ্যে আমরা কিওয়ার্ডটা যে আমাদের স্পেসিফিক কিওয়ার্ডটা এটা দিব, যদি পারি ফার্স্টে দিব, যদি না হয় তাহলে আমি এই টাইটেলের মধ্যে কোনো না কোনো এক জায়গায় দিয়ে দিব। বাট আমার ফার্স্টে দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। গুগল বলছে ফার্স্টে দিলে ভালো, যদি তুমি পারো ফার্স্টে দাও, যদি তুমি মিনিং যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তুমি যেভাবে পারো মাঝখানে অথবা লাস্টে অথবা ফার্স্টে যে জায়গায় তো দিয়ে দাও, বাট ফার্স্টে দিতে পারলে ভালো, গুগল বলছে এটা। ঠিক আছে,
তো এই যে আমি এই জিনিসটা লিখে দেই যে টাইটেলে কি বলছে, টার্গেটেড কিওয়ার্ডটা দিতে হবে। আমার হতে হবে টার্গেটেড কিওয়ার্ডস লাগবে আমার টাইটেলের মধ্যে। তারপর হচ্ছে প্লেস অন ফার্স্ট ওয়ার্ড, ঠিক আছে? যদি পারো তুমি ফার্স্ট ওয়ার্ডে দাও, যদি না পারো তুমি কোনো এক জায়গায় দিয়ে দাও, বাট ফার্স্ট ওয়ার্ডে দিতে পারলে ভালো, ঠিক আছে? তারপরে যে ইয়াটা করলাম আমি, টাইটেলটা বানালাম, শুধু টাইটেলের মধ্যে যে আমি কিওয়ার্ডটা দিয়ে রাখবো, এটা দিলে কিন্তু আবার মিনিংলেস ভাবে হয়ে যাবে। আমার সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট দা সেন্টেন্স, ঠিক আছে? আমাকে কমপ্লিট করতে হবে যে আমি যে স্পেসিফিক কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করছি, ওই কিওয়ার্ডের আন্ডারে আমার যে টাইটেল, ওই টাইটেলটাই ঠিকঠাক ভাবে সুন্দর করে মিনিংলেস ভাবে না, মিনিংফুল ভাবে তুমি টাইটেলটা এই জায়গার মধ্যে দিবা, ঠিক আছে? টাইটেল কত থেকে কতটুকু হতে পারে টাইটেল, এই জিনিসগুলো সামনে ক্লাসে জানবো। আমি একটা ধারণা দিয়ে দিই, টাইটেল কিন্তু 10 ক্যারেক্টারের নিচে আর 60 ক্যারেক্টারের উপরে হইতে পারে না, ঠিক আছে? এই যেমন এই একটা টাইটেলে কিন্তু পিক্সেল নিয়ে একটা জিনিস আছে, যে জায়গার মধ্যে দেখো টোটাল কটা ক্যারেক্টার হতে পারে। এই জায়গার মধ্যে 4টা স্পেস সহ 5টা, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এমনি টোটাল কিন্তু এটা দেখবা যে 60টার নিচে অথবা 60টা, প্রায় 60টার মতো হয়ে গেছে, ঠিক আছে? তো কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট বোঝা যায়, কিওয়ার্ডও আছে, কমপ্লিট সেন্টেন্সও আছে, মিনিংফুলও আছে, ঠিক আছে? সবকিছু আছে। এমন কি কিওয়ার্ড আছে যেগুলো মিনিংফুল বাট মানে গুগল যেটা করতে বলছে ওইটা বলে না। যেমন এই কিওয়ার্ড গুলা দেখো, ঠিক আছে? আমরা জানি যে কিওয়ার্ডের টাইটেলের লেন্থ হতে হবে 60 ক্যারেক্টার অথবা 60 ক্যারেক্টারের কম, 60 ক্যারেক্টারের বেশি না, ঠিক আছে? 60 ক্যারেক্টার, হ্যাঁ 60 ক্যারেক্টার। এই জায়গার মধ্যে দেখো তারা অনেক বড় টাইটেল দিছে, যার কারণে এই জায়গার মধ্যে কিন্তু ডট 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 আইসা গেছে। এই যে ডট ডট আইসা গেছে, তার মানে হচ্ছে এটা সেন্টেন্সটা অনেক বড় দিছে, বাট গুগল যতটুকু দিতে বলছে অতটুকু দেয় নাই তারা, যার কারণে লাস্টে ডট 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 আইসা গেছে, ঠিক আছে? এটা আনা যাবে না। আমাদের যেটা করা উচিত, যেমন এটার মধ্যে ডট ডট আইসা গেছে, ঠিক আছে? বাট এটা আবার অনেক ছোট হয়ে গেছে, এটা মিনিং হোম ইমপ্রুভমেন্ট এতটুকুই দিছে, বাট আরেকটু সুন্দর করতে পারলে আর সুন্দর হতো, আরেকটু বড় হইতো, ঠিক আছে? ডট ডট এসে গেছে, তার মানে হচ্ছে এটা মানে গুগলের যে টার্মস এন্ড কন্ডিশন অথবা গাইডলাইন, ওরা কিন্তু এটা ফলো করে নাই, ঠিক আছে? এই জন্য তারা অনেক পিছনে। বাট 1 নাম্বার যে আছে সে কিন্তু এটা ফলো করছে, তার 60 ক্যারেক্টারের নিচে রাখছে সবকিছুই, টাইটেলের কিওয়ার্ডও রাখছে, সামনে কিওয়ার্ড রাখছে সুন্দর, ঠিক আছে? এটা গেল। তারপরে হচ্ছে আমাদের ইউআরএল এর মধ্যে আমরা যদি পারি ইউআরএল এর মধ্যে টার্গেট কিওয়ার্ড ইউজ করব। আর আমরা যখন এসইও করতে যাই অথবা যারা ওয়েবসাইটটা বানাতে যায়, তারা কিন্তু এই যে এই টাইটেলের মধ্যে যেটা দেয়, এই হেডলাইনে যেটা দেয়, ঠিক আছে, এই জিনিসটাই মূলত ইউআরএল এর মধ্যে আসা পড়ে। যেমন পোস্ট ক্লিনিক, এই যে এই টাইটেলটা দেখো, এই যে পোস্ট কনস্ট্রাকশন ক্লিনিক, ঠিক আছে? কনস্ট্রাকশন ক্লিনিক, তারা কিন্তু এই যে ইউআরএল এর মধ্যে দেখো পোস্ট কনস্ট্রাকশন ক্লিনিক, ওর মেইন কিওয়ার্ড হচ্ছে পোস্ট কনস্ট্রাকশন, ঠিক আছে? ওর যে মেইন টার্গেটেড কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা সে ইউআরএল এও রাখছে। তারপরে আবার দেখতে যাতে সুন্দর, এই জন্য সে নিয়ারমি লেখছে। নিয়ারমি যদিও আমাদের কোনো কিওয়ার্ড না, নিয়ারমি মানে হচ্ছে আমার এরিয়ার বা আমার পাশে, কিন্তু ওই যে লোক আমেরিকা বসে রয়েছে সে কিন্তু আবার ওর নিয়ারমিতে দেখতেছে, বাট আমারটা তো আমি আমার এই দিক থেকে ইস্যু করছি, ঠিক আছে? বাট এই জন্য নিয়ারমি কোনো কিওয়ার্ড, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, নিয়ারমি জাতীয় কোনো কিওয়ার্ড রিসার্চ করব না, ঠিক আছে? আচ্ছা, যেমন এই যে রেস্টুরেন্ট ক্লিনিক নিয়ে যখন ওর টার্গেটেড, ওর টাইটেল যখন রেস্টুরেন্ট ক্লিনিক, সে কিন্তু ওর যে ইউআরএল এর মধ্যে সে কিন্তু তার টার্গেটেড কিওয়ার্ডটা এই জায়গার মধ্যে পুশ করছে, ঠিক আছে? আমি তাহলে এই জায়গার মধ্যে লিখে দিই যে আমার ইউআরএল হতে হবে ইউআরএল। 1 নাম্বার হচ্ছে টার্গেট কিওয়ার্ড থাকতে হবে, আমার যে টার্গেট কিওয়ার্ড ওইটা আমার ইউআরএল এর মধ্যে থাকতে হবে, টার্গেটেড কিওয়ার্ডস, আমার টার্গেট কিওয়ার্ডস থাকতে হবে। তারপর হচ্ছে আমার এই যে কিওয়ার্ড, আমি যে ইউআরএলটা করছি, এই ইউআরএলটা যাতে সুন্দর, শর্ট এবং ছোট হয়, সুইট হয়, শর্ট এন্ড সুইট, ঠিক আছে? শর্ট এন্ড সুইট। আমি যে কিওয়ার্ডটা পুশ করছি এই জায়গার মধ্যে,
দেখো এই জায়গার মধ্যে কিওয়ার্ডটা আছে, আবার দেখতে সুন্দর লাগতেছে, তারপরে শর্ট হয়েছে। ঠিক আছে, আমি এমন ভাবে দিব না যেটা অনেক বড় হয়ে যায়, এত বড় আসে পরে। ঠিক আছে, এটা আমার ছোট দিতে হবে, দেখতে সুন্দর লাগে, এসইও ফ্রেন্ডলি হয়। এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হয়েছে। কিওয়ার্ড, আমার যে কিওয়ার্ডটা এটা ইউআরএল এ রাখছি আমি, আমার যে কিওয়ার্ডটা ওইটা আমি টাইটেলের মধ্যে রাখছি। আমার যে কিওয়ার্ডটা আমি নেক্সট স্টেপ যে জিনিসগুলো মেটা ডেসক্রিপশন, হেডিং সবগুলোর মধ্যে রাখছি। তার মানে হচ্ছে আমার এই যে ব্লগ, আমার যে কন্টেন্ট এটা এসইও ফ্রেন্ডলি হয়েছে। এটা গুগল ওয়েবসাইটকে, এই ওয়েব পেজটাকে র্যাঙ্ক দিবে আস্তে আস্তে। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, আচ্ছা, তাহলে নেক্সট স্টেপ হচ্ছে যে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন সম্পর্কে, মেটা ডেসক্রিপশন হচ্ছে ওই যে জিনিসটা আর কি, এই যে আমি এখানে ইয়ে করে দেখাই। মেটা ডেসক্রিপশনে এই জায়গার মধ্যে এই যে যে জিনিসটা, এই জিনিসটা মেটা ডেসক্রিপশন সম্পর্কে আমি গত ক্লাসে বলছিলাম। এই যে এইটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, মেটা ডেসক্রিপশনে আমরা যত পারি আমাদের যে স্পেসিফিক কিওয়ার্ডটা, আমি যে কিওয়ার্ডটা দিয়ে গুগলে র্যাঙ্ক করতে চাইতেছি, সে কিন্তু এই যে ওর যে কিওয়ার্ডটা, সে কিন্তু এই জায়গার মধ্যে ওর কিওয়ার্ডটা দেয় না ঠিকঠাক করে। ঠিক আছে, ওর যে টার্গেট কিওয়ার্ড হোম রেনোভেশন, সে কিন্তু এই জায়গার মধ্যে দেয় না। বাট তার এলএসআই কিওয়ার্ড, এটা কিন্তু তার ওর এলএসআই কিওয়ার্ড অথবা সাজেস্টেড কিওয়ার্ড, ওইটা এই জায়গার মধ্যে দিয়েছে, ওইটা দিয়ে উনি র্যাঙ্কে আসতে পারছে। ঠিক আছে, এটা। তারপর নিচে দেখি নিচে ঠিকঠাক আছে কিনা। হোম রেনোভেশন এই যে এই জায়গার মধ্যে সে কিন্তু তার এলএসআই কিওয়ার্ড ইউজ করছে। ঠিক আছে, ওর যে টার্গেটেড কিওয়ার্ড, ও টার্গেটেড কিওয়ার্ডটা এই জায়গার মধ্যে সে ইউজ করতে হবে। ঠিক আছে, এই যে সে কিন্তু তার এটাও তার, এই যে তারও যদি হোম এটা হয়, তাহলে কিন্তু তার কিওয়ার্ড হচ্ছে এটা। এই জন্য সেই জিনিসটা তার যে স্পেসিফিক কিওয়ার্ডটা, এটা এই জায়গার মধ্যে সে পুশ করছে, মেটা ডেসক্রিপশনের মধ্যে দিছে। ঠিক আছে, তো আমি এই জায়গার মধ্যে লিখেছি মেটা ডেসক্রিপশনে হচ্ছে কি টার্গেট কিওয়ার্ড লাগবে। মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনের মধ্যে লাগবে হচ্ছে টার্গেট কিওয়ার্ড। আমার যে টার্গেট কিওয়ার্ডটা, এই টার্গেট কিওয়ার্ডসটা আমি আমার মেটা ডেসক্রিপশনে দেব। আমার মেটা ডেসক্রিপশন হচ্ছে এতটুকু। আবার আমি বলছিলাম যে মেটা ডেসক্রিপশনে টোটাল ক্যারেক্টার সংখ্যা হতে পারে 160 থেকে 300টা। ঠিক আছে, এই 160 থেকে 300টার উপরে মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার যদি হয়, তাহলে কিন্তু তারপরে ডট 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 আসা পারে। এই যে জায়গার মধ্যে দেখো, এই জায়গার মধ্যে কিন্তু ডট 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 আসা পড়ছে, তার মানে এটা অনেক বড়। ঠিক আছে, তারপরে এটার মধ্যে কিন্তু ডট 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 নাই, কারণ এটা এনএ কমপ্লিট হয়ে গেছে। ডট 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 নাই, 300টা ক্যারেক্টারের নিচে আছে। ঠিক আছে, এটাও কমপ্লিট সেন্টেন্স। ঠিক আছে, তো আমরা মেটা ডেসক্রিপশন লেখার সময় গুগলের এআই পাওয়ার আসার পরে, আগে ছিল কি, গুগলে আমরা বলে দিতে পারতাম যে তুমি এই এই লেখাগুলা অথবা এই কন্টেন্ট গুলা মেটা ডেসক্রিপশনের জন্য এই জায়গায় শো করাবা। ঠিক আছে, আমরা যখন এসইও করবো এই জিনিসগুলো কিন্তু দেখায়, বলে দেওয়া যায় যে তুমি এই লেখাগুলা তুমি মেটা ডেসক্রিপশনের জন্য ইউজ করবা। বাট যখন এআই এসে পড়ে, গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে পড়ে, তখন গুগল কিন্তু কি কর, মেটা ডেসক্রিপশন মানে হচ্ছে সারাংশ, সারমর্ম। তুমি যখন একটা কন্টেন্ট লিখবা, ওইটার সারমর্মটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। গুগল কি করে, যে কন্টেন্টটা তুমি লেখছো, ওইটার এআই পাওয়ার দিয়ে সে কিছু ওয়ার্ড, কিছু লেখা মিনিংফুল ভাবে সে কিন্তু গুগলে শো করায়, মানে তার ইউজারকে শো করায়। ঠিক আছে, এআই আসার পরে। বাট আগে ছিল এটা স্পেসিফিক ভাবে, তুমি যদি লেখাটা বলে দাও যে তুমি এই লেখাটাই দেখাবা, অন্যগুলা দেখাবা না, তাহলে কিন্তু সে অন্যগুলা দেখাবে না। কিন্তু এই জায়গার মধ্যে এআই পাওয়ার আসার পরে সে এই জিনিসটা করার পসিবিলিটি রাখে। ঠিক আছে, তুমি বলে দিতে পারবা না যে তুমি আমার এই জায়গাটাই থেকে শো করাও, তুমি বলে দিতে পারবা না তুমি ওই জায়গা থেকে শো করাও। এটা সম্পূর্ণ নির্ভর করে গুগলের উপরে। বাট গুগল গুগল বলে দিছে যে তার যে লেখাগুলো আছে, এই লেখাগুলা প্রথম যেই লেখাগুলো আছে, প্রথম যে কন্টেন্ট গুলো আছে, এই জায়গা থেকেই সে তার মেটা ডেসক্রিপশনের জন্য কন্টেন্টের দিক থেকে পিক আপ করে, প্রথম ওয়ার্ড গুলা থেকে। ঠিক আছে, ও মাঝখান থেকে নিতে পারে, বাট ও নেওয়ার পসিবিলিটি হচ্ছে প্রথম থেকে। ঠিক আছে, তো আমাদের করতে হবে কি, আমাদের যে স্পেসিফিক টার্গেটেড কিওয়ার্ডটা আছে, ওই টার্গেটেড কিওয়ার্ডটা আমরা দিব হচ্ছে একেবারে শুরুতে দেওয়ার যদি পসিবল থাকে। আমাদের যদি আমাদের কিওয়ার্ড, আমাদের এই যে অফিস ক্লিনিং, ঠিক আছে, অফিস ক্লিনিং, এই অফিস ক্লিনিং কিওয়ার্ডটা যদি পারতাম আমি সামনে দিয়ে দিতাম, ঠিক আছে, তাহলে কিন্তু এটা গুগলের অ্যালগোরিদম অনুযায়ী ওকে ছিল।
বাট যদি আমার এই জায়গার মধ্যে না হয় তাহলে আমার এই ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আমার যে কোনো জায়গার মধ্যে দিতে পারলে ভালো। যদি আমি সামনে দিতে পারি টাইটেলের মতো, টাইটেলেও কিন্তু আমি কিওয়ার্ডটা সামনে দিছি, ঠিক আছে। যদি মিনিংফুল ভাবে হয় তাহলে সামনে দাও, যদি না থাকে না পারো তাহলে যে কোনো এক জায়গায় দিয়ে দাও, ঠিক আছে। এই যে সে কিন্তু এই জায়গার মধ্যে ও টার্গেট কিওয়ার্ডটা দেয়ই নাই মেটা ডেসক্রিপশনের জন্য, তার মানে হচ্ছে সে কিন্তু গুগলে যেটা বলছে ওইভাবে করে নাই, ঠিক আছে। আমি দিছিলাম, আমি যখন কাজ করছিলাম আমি দিছিলাম মিনিংফুল ভাবে, বাট সে এখন কি করে বলছে ক্লিনিক বেস্ট ক্লিনিক, এই বোল্ডগুলো আমি করছিলাম। আচ্ছা, তো সে যখন এই জিনিসগুলা কিওয়ার্ড, আমার যে টার্গেট কিওয়ার্ডটা ছিল ওই টার্গেট কিওয়ার্ডটা আমি সামনে রাখার চেষ্টা করব। আমার আমি যে লেখাগুলা প্রথমে লিখছি এই লেখাগুলো যাতে কমপ্লিট হয়, ঠিক আছে। আমার ই ই কম ই মিনিংফুল মানে মিনিংলেস ভাবে যদি না হয়, মিনিংলেস ভাবে যাতে আমি এই লেখাগুলা না দেই, একবারে ইউজার যাতে সবগুলা ভালোভাবে বুঝতে পারে, ঠিক আছে। সব জিনিস এই লেখাটা পড়ার পর আমি যাতে বুঝতে পারি যে সে কি প্রোভাইড করে, ও সার্ভিস কি, ঠিক আছে। সবকিছু যাতে আমি বুঝতে পারি এই লেখা থেকে। তার এই জন্যই যদি তুমি কি সবকিছু দিক থেকে বুঝতে পারো, গুগলের এআই যদি বুঝতে পারে যে আসলে এই জায়গার মধ্যে কিছু ইনফরমেশন আছে, এই তারপরে গুগলের ফার্স্ট মেটা ডেসক্রিপশন হিসেবে গুগল শো করায়। তারপরে আবার আমরা বলে দিতে পারি যে তুমি এটা শো না করে তুমি অন্য কিছু দেখাও, অন্য একটা লেখা দেখাও, ওইটাও আমরা এসইও করার সময় দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তাহলে মেটা ডেসক্রিপশনে কি, মেটা ডেসক্রিপশনে আমরা টার্গেট কিওয়ার্ড যেটা আছে আমরা টার্গেট কিওয়ার্ডটা আমরা শো করাবো, লিখে দেবো, যদি পারি প্রথমে দিব, যদি না পারি মিনিংফুল ভাবে যে কোনো জায়গায় দিয়ে দেবো, ঠিক আছে। টার্গেট কিওয়ার্ডটা, বাট টার্গেট কিওয়ার্ড ইজ মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর টাইটেল, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন সবকিছুর জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমরা যে কন্টেন্টটা, যে মেটা ডেসক্রিপশনের জন্য যে লেখাটা, এটা হবে কি কমপ্লিট প্যাকেজ। কমপ্লিট প্যাকেজ মানে হচ্ছে মানে মিনিংফুল আর কি, যাতে এটা বুঝতে, যে পড়বে সে বুঝতে পারে আর কি, কমপ্লিট প্যাকেজ, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে যদি আমার যে টার্গেট কিওয়ার্ডটা আছে এই টার্গেট কিওয়ার্ডটা আমি কি করব, ফার্স্টে দেওয়ার চেষ্টা করব মিনিংফুল ভাবে। আমি আবারও বলতেছি, আমার যে টার্গেট কিওয়ার্ডটা আমি ফার্স্টে দেওয়ার চেষ্টা করব, যদি না হয় তাহলে এটা আলাদা বিষয়, বাট আমার ফার্স্টেই দিতে হবে, ঠিক আছে। আর প্রায় try to use them in first word, ঠিক আছে। আমি এটা ফার্স্টে দেওয়ার চেষ্টা করবো আমার টার্গেট কিওয়ার্ডটা। তারপর হচ্ছে যে এটা কত ক্যারেক্টার থেকে কত ক্যারেক্টার হয়, এটা হচ্ছে এটা আবার সামনে আমরা জানবো, কিন্তু আবার 160 ক্যারেক্টার, 160 ক্যারেক্টার থেকে 300 ক্যারেক্টার পর্যন্ত হয়ে থাকে, 300 ক্যারেক্টার, 300 ক্যারেক্টার পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, এটা আমি একটু ডিজাইন করে দিই, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এটা গেল, তারপরে এটা, আচ্ছা ইউআরএল গেল, মেটা ডেসক্রিপশন গেল, তারপরে হচ্ছে আমার হেডিং ট্যাগ, ঠিক আছে। আমার লাগবে হচ্ছে হেডিং ট্যাগ, ইউজ হেডিং ট্যাগ। একটা ওয়েব পেজে সর্বোচ্চ একটা হেডিং ট্যাগই থাকতে পারবে, একটা হেডিং ট্যাগের উপরে বেশি থাকতে পারবে না। তুমি চাইলে H2 ট্যাগ অনেকগুলো ইউজ করতে পারবে। আমাদের হেডিং ট্যাগ টোটাল হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। আমি একটু লিখে দেই, হেডিং ট্যাগ হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত, H1 থেকে H6, ঠিক আছে। হেডিং ট্যাগ হচ্ছে এটা H1, H2, H3, H4, H5 and H6, H6, ঠিক আছে। হেডিং ট্যাগ এর পাওয়ার অনুযায়ী যদি আমি আলোচনা করি, এক নম্বরের পাওয়ারে হচ্ছে H1 ট্যাগ, যেটা হচ্ছে সবচেয়ে বড়, মানে লেখাগুলো ফন্টগুলা বড়। তারপরে হচ্ছে H2 ট্যাগ, যত নিচের দিকে যাওয়া তত ফন্টগুলো তত ছোট হতে থাকে। এটা এখন এই জায়গায় বোঝা যাবে না, এটা ওই যে কোডিং করলে এটা বোঝা যায়। H1 ট্যাগ সবচেয়ে বড়, H2 ট্যাগ তার থেকে একটু ছোট, H2 3 ট্যাগ থেকে একটু ছোট, 4 ট্যাগ একটু ক্রমান্বয়ে সবগুলো ছোট আস্তে আস্তে। বাট আমরা যখন ওয়েব পেজ এসইও করতে যাই অথবা একটা ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য যাই, সে কিন্তু জানে না যে তুমি কি করবে না করবে, এটা তোমারই করতে হবে। যে এসইওর জন্য তোমারই বলতে হবে যে এই জায়গার মধ্যে তোমার ফার্স্ট যে কিওয়ার্ডটা আছে, তোমার যে টাইটেলটা আছে H1 ট্যাগই দিতে হবে, ঠিক আছে।
H1 ট্যাগ দেখো, তারা এই জায়গার মধ্যে এই যে অফিস ক্লিনিক সে কিন্তু H1 ট্যাগের মধ্যে দিয়েছে। এই যে দেখা যায় এটা এই জায়গার মধ্যে H1 ট্যাগ যেটা দিছে উনি, এই যে এই জায়গার মধ্যে এটা আমরা ভিতরে গিয়ে দেখতে পারবো। ঠিক আছে, এই যে উনি এই জায়গার মধ্যে H1 ট্যাগ ইউজ করছে, এটা হচ্ছে H1 ট্যাগ সবচেয়ে বড়। আমরা একটা ওয়েব পেজে একবারই H1 ট্যাগ ইউজ করতে পারবো, একটা ওয়েব পেজে আমি বারবার বলি একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, ঠিক আছে। বাট তার কিন্তু পেজ অনেকগুলো আছে, তার কিন্তু এটা একটা পেজ, এটার মধ্যে একটা H1 ট্যাগ আছে। তার কিন্তু এটা একটা পেজ, ওয়েব পেজ, এটার মধ্যেও একটা H1 ট্যাগ আছে। এটাও একটা ওয়েব পেজ, এটার মধ্যে একটা H1 ট্যাগ আছে। বাট এই পেজের মধ্যে সে কিন্তু একটাও H1 ট্যাগ বাদে আর একটাও H1 ট্যাগ ইউজ করতে পারবে না, একটাই ইউজ করতে পারবে। ঠিক আছে, এই একটা ইউজ করছে, এইটা তো উনি S2 ট্যাগ দিতে পারে। ঠিক আছে, রিলেভেন্ট কিওয়ার্ড হিসেবে উনি এটারে S2 ট্যাগ দিছে, হয়তোবা উনি এটাকে S2 ট্যাগ দিতে পারবে। ঠিক আছে, তারপর এটাকে S3 ট্যাগ দিতে পারবে, এটারে উনি S3 ট্যাগ দিতে পারবে ক্রমান্বয়ে না হলে সমস্যা নাই। বাট H1 ট্যাগ একবারে দিতে হবে। S2 ট্যাগ উনি যত ইচ্ছা ততবার দিতে পারবে, S3 ট্যাগ উনি যত ইচ্ছা ততবার দিতে পারবে। বাট H1 ট্যাগ একবারে দিতে পারবে। যদি একটা কন্টেন্ট বড় হয়, একটা কন্টেন্ট যদি 1000 ওয়ার্ড অথবা 2000 ওয়ার্ডের কন্টেন্ট হয়, তাহলে সে যখন এসইও করতে যাবে, সে যখন হেডলাইন গুলো দিতে যাবে, সে প্রথমে দিবে হচ্ছে H1 ট্যাগ। ঠিক আছে, এই H1 ট্যাগ। তারপরে ওর 1000 কন্টেন্ট যদি হয়, সে যদি 20টা হেডিং দেয়, তাহলে সে যদি পরপর সে যদি S2 ট্যাগ সে যদি 10টা দেয়, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। সে যদি 10টা দেয় তাহলে কিন্তু সমস্যা নাই। তারপরে সে H1 গেল, H1 একবারে হয়েছে, S2 অনেকগুলো হয়েছে, তারপরে সে S3 ট্যাগ দিল। ঠিক আছে, S3 ট্যাগ দেওয়ার পরে সে S4 দিল, S4 দেওয়ার পরে সে যদি S5 দিল, যদি না দেয় তাহলে আবার সে S2 দিতে পারে, সে আবার S3 দিতে পারে, সে আবার S2 দিতে পারে। তার মানে হচ্ছে সে H1 ট্যাগ দিবে, S2 অনেকগুলো হতে পারে, S3 অনেকগুলো হতে পারে, 4 অনেকগুলো হতে পারে, 5 6 অনেকগুলো হতে পারে। বাট সে H1 একবারে রাখবে, বাকিগুলো সে ক্রমান্বয়ে বলতে 2 3 H2 S3 H4 আবার S2, এটা কোনো ম্যান্ডেটরি না যে তুমি H2 এর পরে S3 দিতে হবে, 3 এর পরে দিতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি না। বাট H1 ট্যাগটা উপরে একবারে ফার্স্টে দিতে হবে, তারপরে এগুলা সেকেন্ড যত যেগুলাই দাও। ঠিক আছে, বাট আবার প্রশ্ন আসতে পারে যে আমরা কি হেডিং ট্যাগ 1 থেকে 6 সবগুলো ইউজ করতে হবে? 1 থেকে 6 সবগুলো ইউজ করে না করলেও 1 থেকে 4 এটুক করা যায়। যত এসইও স্পেশালিস্ট আছে তারাও 1 থেকে 4 পর্যন্ত ইউজ করছে। ঠিক আছে, এবং আমরাও 1 থেকে 4 পর্যন্ত ইউজ করি হেডিং ট্যাগ। H1 একবার, S2 অনেকবার। বাট এই জায়গার মধ্যে একটা জিনিস আছে, H1 ইউজ করছো, S2 ইউজ না করে S3 এর মধ্যে চলে গেছে, তাহলে আবার এটা হবে না। H2 টাচ করতে হবে, যে একবার হলো টাচ করতে হবে H2 টাচ করার পরে তারপরে S3। ঠিক আছে, হেডিং ট্যাগ হচ্ছে একবারই হবে H1 ট্যাগ। ঠিক আছে, এই জিনিসগুলো আমি একটু লিখে দেই যে আমার মেক শিওর ফার্স্ট ওয়ান ইজ হেডিং। ঠিক আছে, আমি একটু লিখে দিই এই জায়গার মধ্যে যে আমার ফার্স্ট মেক শিওর মাস্ট বি ওয়ান H1 ট্যাগ, মাস্ট বি, মেক শিওর বানান লিখছি, মেক শিওর মাস্ট বি ওয়ান H1 ট্যাগ, আমার একটা H1 ট্যাগ থাকতে হবে এবং একটা মিনিমাম S2 ট্যাগ থাকতে হবে। এন্ড মিনিমাম 1 S2 ট্যাগ, আমার মিনিমাম একটা S2 ট্যাগ থাকতে হবে, আমার মিনিমাম একটা H1 ট্যাগ থাকতে হবে। S2 ট্যাগ অনেকগুলো হোক সমস্যা নাই, বাট H1 ট্যাগ একটাই হতে হবে। ঠিক আছে, তারপর আমি ওয়েবসাইটের মধ্যে ভিজুয়াল কন্টেন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, ভিজুয়াল কন্টেন্ট লিখে দিই, ভিজুয়াল কন্টেন্ট, আমার ভিজুয়াল কন্টেন্ট ইউজ করতে হবে। ভিজুয়াল কন্টেন্ট মানে হচ্ছে কি, দেখো এই জায়গার মধ্যে সে কিন্তু পিকচার ইউজ করছে। ঠিক আছে, ওর ভিজুয়াল কন্টেন্ট ইউজ করার রেশিও হচ্ছে, তোমার যদি 1000 কন্টেন্ট হয় তাহলে তুমি এই জায়গার মধ্যে 2 থেকে 3টা, ঠিক আছে, 2 থেকে 3টা তুমি কন্টেন্ট, ভিজুয়াল কন্টেন্ট মানে ভিজুয়াল কন্টেন্ট মানে হচ্ছে পিকচার। এই জায়গার মধ্যে তোমার লেখা, তুমি এদিকে রচনা করতেছো, রচনার মধ্যে কোনো পিকচার নাই, এদিকে লেখা কোনো পিকচার নাই, যদি কোনো পিকচার না হয় এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না। বাট তুমি যদি পিকচার দিছো ইন্টারঅ্যাক্টিভ, মানুষ কিন্তু আই ক্যাচিং, মানুষ কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, আরে পিকচার দিছে, আবার লেখা, এদিকে পিকচারও মানুষ বোঝে, আবার লেখা পড়েও উনি বোঝে।
তার মানে হচ্ছে আমার কন্টেন্টের মধ্যে ভিজুয়াল কন্টেন্ট ইউজ করতে হবে। দেখো ওর যতগুলো ওয়েব পেজ আছে সে কিন্তু সবগুলোর মধ্যেই ভিজুয়াল কন্টেন্ট, মানুষ ইন্টারেক্টিভ হওয়ার জন্য বেশি ইম্পর্টেন্ট ভিজুয়াল কন্টেন্ট। এই যে পিকচার ইউজ করছি। তারপর আমি আবার যদি অন্য পেজে যাই, যদি স্ট্যান্ডার্ড ক্লিনিকের মধ্যে যাই, স্ট্যান্ডার্ড ক্লিনিকের মধ্যে সে ভিজুয়াল কন্টেন্ট প্রথমে এক পাশে লেখা লিখছে, অন্য পাশে ছবি দিছে, ওর মতো করে ওরে সাজায় নিছে। ঠিক আছে, যে ও পিকচার দিছে ভিজুয়াল কন্টেন্ট, ও যে কিচেন পরিষ্কার করে, এই যে কিচেন ক্লিনিক করে, এটা এক পাশে ও ছবি দিছে, এক পাশে ভিজুয়াল কন্টেন্ট দিছে, মানুষ যাতে দেখে বুঝতে পারে এবং পরেও বুঝতে পারে। ঠিক আছে, এই জিনিসটা ভিজুয়াল কন্টেন্ট দিছে। ভিজুয়াল কন্টেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওর মতো করে উনি সাজায় নিছে ভিজুয়াল কন্টেন্ট, লেখা এক পাশে, লেখা এক পাশে ভিজুয়াল কন্টেন্ট। ভিজুয়াল কন্টেন্ট আমি 1000 ওয়ার্ডের মধ্যে 2 থেকে 3টা ইউজ করবো, যদি বেশি পারি সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ভিজুয়াল কন্টেন্ট যত ভালো হবে, মানুষ এই কন্টেন্ট গুলো, এই পিকচার গুলা, মানুষ এগুলোর মধ্যে ভিডিও হয় না সচরাচর, পিকচারই বেশি হয়। এই জিনিসগুলো মানুষ যখন ভিতরে আসে, তারপরে সেই পিকচার গুলা, লেখাগুলো দেখে সে পড়তে ইন্টারেক্টিভ হয়। শুধু যদি হজবরল ভাবে ইংলিশ লেখাই থাকে, তার দেখতে ভালো লাগবে না, মানুষ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এই জন্য মানুষ ভিজুয়াল কন্টেন্ট ইউজ করে। ঠিক আছে, গুগল ভিজুয়াল কন্টেন্ট ইউজ করতে বলছে। তারপর হচ্ছে ইউজ ইন্টারনাল লিঙ্কিং, ইউজ এক্সটার্নাল লিঙ্কিং, এটা গত ক্লাসে বলেছিলাম। রাহাত বল, ইন্টারনাল লিঙ্কিং কি, এক্সটার্নাল লিঙ্কিং কি, নাহলে আমি আবার বুঝে দিই। বল ইন্টারনাল লিঙ্ক করে, রাহাত ক। ভাই আমি পারি। ক। ইন্টারনাল ইন্টারনাল লিংক হয়েছে, ধরেন আপনি যেই ওয়েবসাইটের লিংকটা দিবেন, এই ওয়েবসাইটে আবার সেম ঘুরে এটাতে আসবে। আর এক্সটার্নাল হচ্ছে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে এই লিংকটার মাধ্যমে। হ্যাঁ, ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে, ঠিক আছে তো, ঠিক আছে। ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে যেই লিংকের মধ্যে ক্লিক করলে, মানে একটা টেক্সটের মধ্যে ক্লিক করলে, অথবা এই জায়গার মধ্যে বাথরুম, এই যে এই জায়গার মধ্যে ক্লিনিং, সে যখন এটা এটা অনেক কোনো লিঙ্ক করে রাখে না, কোনো লিঙ্ক করে না, যখন সে এটার মধ্যে একটা ক্লিক করলে যদি অন্য জায়গার মধ্যে চলে যায়, অন্য একটা ওয়েব পেজে চলে যায়, এই ওর যে ওয়েবসাইট আছে, ওর ওয়েবসাইট থেকে যদি বাইরে অন্য ওয়েবসাইটে চলে যায়, তাহলে ওইটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। বাট সে যখন এইটার মধ্যে ক্লিক করলে, ওর যে ওয়েবসাইট আপস্ট্রিম ক্লিনিং, ওর যে এই ওয়েবসাইটে যদি থাকে, তাহলে এটা হবে ইন্টারনাল লিঙ্কিং। যদি বাইরে চলে যায় এক্সটার্নাল, যদি ভিতরে থাকে এটা হবে ইন্টারনাল লিঙ্কিং। ঠিক আছে, এটা ইন্টারনাল লিঙ্কিং গেল, এক্সটার্নাল লিঙ্কিং গেল। তারপর হচ্ছে আবার, তারপর হচ্ছে অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। ঠিক আছে, কিওয়ার্ড স্টাফিংটা আমাদের অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। ডেনসিটি মানে কি কও? স্টাফিং, আর একটা হচ্ছে অ্যাভয়েড কিওয়ার্ড ডেনসিটি। ডেনসিটি মানে কি, রাহাত? I don't know. ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, অ্যাভয়েড কিওয়ার্ড ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। তার মানে এটার মানে হচ্ছে, তুমি যখন একটা কন্টেন্ট লিখবা, যেমন আমি যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যাই, যদি ওর এটা একটা ওয়েবসাইট হয়, ঠিক আছে, যদি এটা ওর ওয়েবসাইট হয়, তাহলে আমি ওয়েবসাইটের মধ্যে যদি কন্টেন্ট থাকে, ওই কন্টেন্টে ওর যদি স্পেসিফিক কিওয়ার্ড, হোম রেনোভেশন, ঠিক আছে, এই যে হোম রেনোভেশন, এই যে ওর হলো কন্টেন্ট এগুলা, সে এই যে এলাকা, এটা হচ্ছে তার হেডলাইন, এটা হেডলাইন, এটা ওর হেডলাইন। ঠিক আছে, এটা ওর হেডলাইন। তো সে এই জায়গার মধ্যে কি করছে, ওর যে টার্গেট কিওয়ার্ড হোম রেনোভেশন, ওর হোম রেনোভেশন লেখাটা সে কতবার ইউজ করছে, কন্ট্রোল অ্যাপ লেখাম, সে যে 11 বার রেনোভেশন লেখাটা সে কতবার ইউজ করছে, 11 বার। ঠিক আছে, আমাদের একটা ওয়েবসাইটে কন্টেন্ট যদি 1000 ওয়ার্ডের হয়, তাহলে আমরা কিওয়ার্ড ডেনসিটি দিতে পারবো 1 থেকে 2%। তার মানে হচ্ছে 1000 ওয়ার্ডের 1% হচ্ছে 10 বার, 2% হচ্ছে 20 বার। 10 থেকে 20 বার আমি কিওয়ার্ডটা এই কন্টেন্টের মধ্যে দিতে পারবো। আমার যে স্পেসিফিক কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা হোম রেনোভেশন, আমার এই কিওয়ার্ডটা আমি এই কন্টেন্টের মধ্যে 10 বার আমি ইউজ করতে পারবো, 10 থেকে 20 বার। ঠিক আছে, 1 থেকে
1 থেকে 2%, 10 থেকে 20 বার আমি ইউজ করতে পারবো। তো 10 থেকে 20 বার ইউজ করা মানে হচ্ছে আমার যে কিওয়ার্ডটা ডেনসিটি, আমি এটা যদি ইউজ করে 25 বার দিয়ে দিই, ঠিক আছে, আমি যদি 30 বার দিয়ে দিই, আমার যে হোম রেনোভেশন আমার যে কিওয়ার্ডটা আমার এই কন্টেন্টের মধ্যে আমি 30 বার দিছি, তার মানে হচ্ছে আমি অনেকবার ইউজ করছি, আমি ডেনসিটি বাড়িয়ে বলছি। ডেনসিটি আমার বলা আছে 1 থেকে 2 বার, 1 থেকে 2%, তার মানে হচ্ছে 10 থেকে 20 বার, তুমি ইউজ করছো 25 বার, তার মানে তুমি কিছু কমায় ফেলো, ঠিক আছে, বেশি করার দরকার নাই। আবার যদি তুমি 10 থেকে 20 বার, তুমি দিছো হচ্ছে 8টা, ঠিক আছে, 8টা দিছো, তার মানে হচ্ছে তুমি বাড়াও, কিছুটা বাড়াও, বাড়ালে গুগলের জন্য ভালো, ঠিক আছে। তার মানে এই না তুমি যে 2 থেকে 3টা দিয়া দিলে কিন্তু আরো কম হয়ে যাবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, 10 থেকে 20টার মধ্যে রাখতে পারলে ভালো কিওয়ার্ড ডেনসিটিটা, ঠিক আছে। সে কিন্তু 11টা দিচ্ছে, তার মানে হচ্ছে তার 10টা দিয়েছে, 1 থেকে 2 রাখছে। এই যে হোম রেনোভেশন, ওর স্পেসিফিক কিওয়ার্ডটা কিন্তু সে রাখছে, ঠিক আছে, যে হোম রেনোভেশন তার কিওয়ার্ড কিন্তু এটা। আবার সে কিন্তু এলএসআই কিওয়ার্ড গুলো অনেকগুলো ইউজ করছে, এগুলো দেখা যাবে যে হোম রেনোভেশন সে অনেক জায়গার মধ্যে হোম রেনোভেশন ইউজ করছে, ঠিক আছে। হোম রেনোভেশন ওর যদি মেইন কিওয়ার্ড হয়, সেই কিওয়ার্ডটা আমি 1% থেকে 2% আমি 1000 ওয়ার্ডের মধ্যে রাখতে পারি, 1000 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে আমি 1 থেকে 2% বার আমি এই জায়গার মধ্যে আমার কিওয়ার্ডটা দিতে পারবো। তার মানে আমি অনেকবার দিব এটা না, গুগলকে ফোর্স করা যাবে না যে তুমি হোম রেনোভেশন দিয়েই র্যাঙ্ক করো, বারবার হোম রেনোভেশন দিয়ে দিলাম, ঠিক আছে, এটা করা যাবে না। আমাদের কিওয়ার্ড ডেন্সিটিটা আমাদের কমাতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিংটা মূলত হয় না, কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে তোমার একটা লাইন বারবার দেওয়া, একটা লাইন সেম লাইন বারবার দেওয়া, এটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। আর কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে আমার যে স্পেসিফিক কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমি বারবার আমি ইউজ করলাম, ঠিক আছে। ওইটা হচ্ছে আমার কিওয়ার্ড কিওয়ার্ড ডেনসিটি, ঠিক আছে। কিওয়ার্ডটা আমি বারবার ইউজ করতে পারবো না, 1 থেকে 2 বার ইউজ করতে পারবো। তাহলে আমি যদি সবগুলো একটু আবার বলে দেই যে আমি কোন কোন জিনিসগুলো করতে পারবো। আমার আমার যে কন্টেন্টটা আমি সবকিছু ফলো করছি, বাট আমার কন্টেন্ট হয়ে গেছে কপি, আমার কন্টেন্ট আমি আরেক জায়গা থেকে কপি মেরে এনে দিছি, ঠিক আছে। তাহলে কি হইব, কপি কন্টেন্ট আমরা ইউজ করতে পারবো না, আমরা প্লেগারিজম কন্টেন্ট ইউজ করতে পারবো না। গুগল লাভস ইনফরমেশনাল কন্টেন্ট, আমি আবারও বলি গুগল কিন্তু ইনফরমেশনাল ইউনিক কন্টেন্ট পছন্দ করে। যদি তোমার কন্টেন্ট ওকে থাকে, তাহলে তোমার ব্যাকলিংকও লাগে না, তোমার অন পেজ টেকনিক্যাল কিছুই লাগে না, যদি কন্টেন্টটা তুমি সুইট এবং ঠিকঠাক ভাবে সুন্দর করে গুগলের যতগুলা বলছে ওই জিনিসগুলো ফলো করে যদি তুমি কন্টেন্ট লেখো, তাহলে তোমার অন পেজ টেকনিক্যাল অফ পেজ কিছুই লাগে না, গুগল অটো র্যাঙ্ক দেয়, ঠিক আছে, যদি কন্টেন্টটা ঠিক থাকে। কন্টেন্ট ইজ অলওয়েজ কিং গুগলে র্যাঙ্ক দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমাদের দরকার হচ্ছে ইউনিক কন্টেন্ট, ইনফরমেশনাল কন্টেন্ট, এমন না যে তুমি সবকিছু ফলো করছো বাট এটা জায়গা থেকে কপি মেরে এনে দিছো, তাহলে কিন্তু সে এটাকে র্যাঙ্ক দিবে না, ঠিক আছে। যতই তুমি সুন্দর করে অ্যাকর্ডিং টু গুগলস এর গাইডলাইন ফলো করো, ঠিক আছে, এটা জীবনও তারা ফলো র্যাঙ্ক দিবে না, কারণ হচ্ছে গুগল লাভস ইউনিক ইনফরমেশন, ইউনিক কন্টেন্ট, ঠিক আছে। আমি আবার যদি বলি আমার 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 কন্টেন্টটা হতে হবে ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে, আমার কন্টেন্টটা হবে ইউজার ফ্রেন্ডলি। আমরা সিলেক্ট করবো হচ্ছে টার্গেট কিওয়ার্ড, যে পারফেক্ট টার্গেটেড কিওয়ার্ড, সিট কিওয়ার্ড, তার আন্ডারে আমরা সিলেক্ট করবো হলো রিলিভেন্ট কিওয়ার্ডস। তারপরে আমাদের যে স্পেসিফিক কিওয়ার্ড আছে, টাইটেল আছে, যে একটা টাইটেল আছে, এই টাইটেলটার মধ্যে আমার যে কিওয়ার্ডটা আছে টাইটেলে দিতে হবে, যদি পারি ফার্স্ট টাইটেলে দিব ফার্স্টে আমরা কিওয়ার্ডটা আমরা টাইটেলের ফার্স্টে দেওয়ার চেষ্টা করব, যদি ফার্স্টে না হয় তাহলে কিওয়ার্ডটা আমি যে জায়গায় ইউআরএল এর মধ্যে দিতে টাইটেলের মধ্যে দিতে হবেই, বাট ফার্স্টে দিতে পারলে ভালো, যদি না হয় তাহলে মিনিংফুল ভাবে অন্য জায়গায় দিতে হবে, আর ফার্স্টে দিলেও মিনিংফুল ভাবে দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ইউআরএল হচ্ছে টার্গেট কিওয়ার্ড দিতে হবে, ইউআরএল এ শর্ট এন্ড সুইট হতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন, যে তুমি যে কিওয়ার্ড আমরা কোন পেজের জন্য ইউআরএল অপটিমাইজেশন করতে পারি না, বলো তো, পারস কিনা দেখি, কোন পেজের জন্য আমরা ইউআরএল অপটিমাইজেশন করতে পারি না? আমরা হচ্ছে আমাদের যে হোম পেজ আছে, আমরা কিন্তু হোম পেজটার জন্য ইউআরএল অপটিমাইজেশন করতে পারি না। আমার হোম পেজ কি, আমি হোমে যাই, আমার যে হোম পেজটা হচ্ছে এটা ডোমেন নেম, ডোমেন নেম অনুযায়ী হোম পেজটা হয়ে যায়,
ঠিক আছে, ওর ডোমেন নেমে যেটা আছে ওইটাই মূলত হোম পেজ। আমরা হোম পেজের জন্য ইউআরএল অপটিমাইজেশন করতে পারি না, বাট অন্য যে কাজগুলো আছে কন্টেন্ট অপটিমাইজেশনের ওই জিনিসগুলো, টাইটেল, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, ওই জিনিসগুলো করতে পারি, হেডিং এগুলো করতে পারি। বাট ইউআরএল অপটিমাইজেশন করা যায় না, এটা অটো ডোমেন নেম হিসেবে এটা নিয়ে নেয়। এটা হোম পেজের জন্য আমরা এসইও করতে পারি না, মানে ইউআরএল অপটিমাইজেশন করতে পারি না। হোম পেজ বাদে অন্য যে সাব ওয়েব পেজ গুলো আছে ওই পেজগুলোর জন্য সাব মেনুগুলো আছে, ওই মেনুগুলোর জন্য আমরা এসইও এই করতে পারি, ইউআরএল অপটিমাইজেশন করতে পারি। ঠিক আছে, অ্যাবাউট পেজ অ্যাবাউট পেজের জন্য তো আমরা এসইও করবোই না, অ্যাবাউট পেজের জন্য করব না। তারপর হচ্ছে কন্ট্রাক্ট পেজের জন্য, তারপর হচ্ছে এই যে ব্লগ পেজের মধ্যে অনেকগুলা লেখা আছে, যেমন এই ব্লগ পেজের মধ্যে গেলাম, ব্লগের মধ্যে সে এই যে ব্লগ, এইটার জন্য আমরা কোনো এসইও করব না। এই যে শুধু ব্লগ, এটার জন্য কোনো এসইও করবে না, বাট তার যে লেখাগুলো আছে এগুলাতে ক্লিক করলে সে কিন্তু আলাদা আলাদা একটা ওয়েব পেজে চলে যাবে। ওই পেজগুলোর জন্য আবার এসইও করতে হবে। যদি সে বলে, যদি ক্লায়েন্ট পে করে এটাগুলোর জন্য, যদি ক্লায়েন্ট টাকা পে না করে, তাহলে আমার কি দরকার আছে ব্লগ পেজের জন্য এসইও করা, এগুলোর জন্য আলাদা আলাদা ভাবে এসইও করে যে জিনিসগুলো। আবার হচ্ছে এগুলো কোন ভাষায় লেখা আল্লাহ জানে, ঠিক আছে, গুগল ট্রান্সলেট করে বুঝতে হবে এটা। আবার আমরা ইংরেজি বা অন্য ভাষার জন্য এসইও করতে পারি না, তো আমরা এই ব্লগ পেজটা স্কিপ করবো। ঠিক আছে, তো অ্যাবাউট, কন্ট্রাক্ট, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এই পেজগুলোর জন্য তো আমরা এসি করবোই না। ঠিক আছে, হোম পেজের জন্য ইউআরএল হয় না, কারণ হোম পেজটা অটো ডোমেন নেম হিসেবে নিয়ে নেয়। ঠিক আছে, এটা গেল। তারপরে হচ্ছে আমরা ইউআরএল অপটিমাইজেশনটা শর্ট এন্ড সুইট করব। মেটা ডেসক্রিপশনে কি করব, আমাদের যে টার্গেট কিওয়ার্ডটা আছে এই টার্গেট কিওয়ার্ডটা আমরা মেটা ডেসক্রিপশনের ফার্স্টে দেওয়ার চেষ্টা করব, যদি না হয় তাহলে মিনিংফুল ভাবে যে কোনো জায়গায় দিয়ে দিব। কমপ্লিট প্যাকেজ হবে এটা। তারপরে যদি কিওয়ার্ডটা যদি ফার্স্টে দেওয়ার চেষ্টা করবো, না হলে অন্য জায়গায় দিয়ে দিব। ক্যারেক্টার হবে 160 থেকে 300টা। ঠিক আছে, ক্যারেক্টার 160 থেকে 300টা ক্যারেক্টার, 300টা ক্যারেক্টারের উপরে দিলে ওই যে এসইও করতে গেলে দেখা যায় এটা রেড মার্ক এসে পড়ে। ঠিক আছে, 300 ক্যারেক্টার উপরে দেওয়া ঠিক না, দেওয়া যায় বাট দেওয়া ঠিক না, কারণ গুগল তো বলছে 160 থেকে 300টা। তারপর হচ্ছে ইউজ হেডলাইন ট্যাগ, মানে হেডলাইন বলতে হেডিং ট্যাগ আর কি, হেডলাইন ট্যাগ। আচ্ছা, তাইলে আমরা এক থেকে H1 থেকে H6 হবে, এটা H6 আমরা মিনিমাম একটা H1 ট্যাগ ইউজ করব, একটা H2 ট্যাগ ইউজ করব। H2 অনেকগুলো ইউজ করা যাবে, বাট H1 ট্যাগ একবার ইউজ করা যাবে। ভিজুয়াল কন্টেন্ট ইউজ করতে হবে, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং ইউজ করতে হবে, অ্যাভয়েড স্টাফিং, কিওয়ার্ড স্টাফিং মানে হচ্ছে সেম লেখা, সেম টেক্সট, সেম সেন্টেন্স বারবার ইউজ করা, এটাকে বলে স্টাফিং। এটা মূলত হয় না, যেই লেখে ঠিকঠাক ভাবে লেখে, স্টাফিং করা যাবে না। তারপর হচ্ছে অ্যাভয়েড কিওয়ার্ড ডেনসিটিটা, মানে আমার যে স্পেসিফিক কিওয়ার্ড এটা ঘনত্ব, মানে বারবার দেওয়া যাবে না। ঠিক আছে, আমার এটা 1 থেকে 2%, মানে 1000 ওয়ার্ডের জন্য 10 থেকে 20 বার দেওয়া যাবে। বাট আমি এটা চাইলে 20 যদি 30 বার দিয়ে দেয়, তাহলে এটা কিন্তু আমি গুগলকে ফোর্স করলাম যে আমার কিওয়ার্ড এটা, তুমি এটাকে র্যাঙ্ক করো। ঠিক আছে, ফোর্স করা যাবে না গুগলকে। তো আমার 1 থেকে 2 বার দিতে হবে। আমার কিওয়ার্ড ডেনসিটিটা 1 থেকে 2% রাখতে হবে 1000 কন্টেন্টের জন্য। যদি এটা 2000 কন্টেন্ট হয়, তাহলে কিন্তু এটা আবার বাইরে যাবো, 20 থেকে 40 বার হয়ে যাবো। ঠিক আছে, এটা ওয়ার্ডের উপর নির্ভর, কত ওয়ার্ডের উপর কন্টেন্ট তুমি লিখতেছো, কত ওয়ার্ডের কন্টেন্ট তুমি লিখতেছো, বুঝতে পারছো? তো আজকের ক্লাস এই পর্যন্ত। তোরা কি সবকিছু ক্লিয়ার, বুঝতে পারছো? বুঝছি আপাতত, তাও দুই একবার রিপিট করতে হবে ক্লাসগুলো পুরাটা। ঠিক ঠিক এটা দুই একবার আরো ক্লাসটা প্লে করব আর কি, ইনশাআল্লাহ আপলোড দিয়ে দিন। ভিডিওগুলা আস্তে আস্তে সবগুলা যখন প্র্যাকটিস করতে লাগবে না, 2x বা 3x লাগে ভিডিওটা প্লে। যখন এগুলা আমার কাছে প্রথম কঠিন লাগছে, ঠিক আছে, আরেক দিকে ক্লায়েন্টের কাজ করতেছি, তারপরে ক্লায়েন্ট মাথায় ঢুকে গেছে যে জিনিসগুলো এইভাবে হয় ওইভাবে, এগুলো এক সময় নখ ধরবো না এসে করবো। এখন হয়তো বা কঠিন লাগতেছে, এখন হয়তো বা ইয়া লাগতেছে, কিন্তু বাট ওই সময় সবকিছু পানির মতো হয়ে যাবে আর কি। প্র্যাকটিস করতে করতে সবকিছু আয়ত্তে, প্র্যাকটিস করলে সবকিছু আয়ত্তে আনা যায়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা প্রবাদ আছে না, ওইটাই আর কি। ঠিক আছে ভাই, ক্লাস এতটুকু পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।